ত্রাণ নিয়ে কোনো ধরনের কথা ওঠেনি, এখানে কোনো ধরনের অভিযোগ ওঠেনি, এখানে আত্মসাতের কোনো বিষয় ওঠেনি। এটা একটা চমৎকার ব্যবস্থা। কি আরেকটি এর সাথে একটি ঘটনা হলো, সেটা হলো আমি এটা নেতিবাচকই বলবো যে ইন্টারমিডিয়েট পরীক্ষা না দেওয়াটা আমি এটা কিন্তু কখনোই আমি মেনে নিতে পারি না। আমাদের ছাত্র নেতাদেরকে বুঝিয়ে হলেও একটু মার্ক কমিয়ে দিয়ে হলেও ইন্টারমিডিয়েট পরীক্ষাটা নেওয়া উচিত ছিল। কিন্তু এই বিনা পরীক্ষায় পাশ করানোর ব্যাপারটা এইটা কিন্তু কখনোই একটি জাতির আমরা যে মেরুদণ্ডের কথা বলি সেই মেরুদণ্ড কিন্তু প্লাস্টিকের মেরুদণ্ডে পরিণত হয়। এটা কখনো একটি স্টিলের মেরুদণ্ড বা একটা মানবীয় মেরুদণ্ড এটা তৈরি করতে পারে না। 90 ধরনের একটি ঘটনা হয়েছিল। আপনারা জানেন যে 4 ডিসেম্বর পদত্যাগ করলেন হোসেন মোহাম্মদ এরশাদ। আমি তখন রাকসুর ভিপি, রাজশাহী ইউনিভার্সিটির ভিপি। কোনো ধরনের আইন শৃঙ্খলার কেউ মানছে না। হঠাৎ করে স্কুলে ছেলেরা তারা বেরিয়ে পড়লো, তারা অ্যানুয়াল পরীক্ষা দিবে না। তো এটা নিয়ে লোকাল প্রশাসন বেশ ঝামেলার মধ্যে পড়েছে। তো আমি যেহেতু সেখানকে নর্থ বেঙ্গলের একটা বড় ইউনিভার্সিটির ভিপি, তো আমার শরণাপন্ন হলেন ডিভিশনাল কমিশনার ডিসি যে আপনি একটু নিরসন করেন। তো যেহেতু আমি স্টুডেন্ট লিডার, আমি ভিপি এবং তারা সব ছাত্ররাও আসছে আমার কাছে আর কি, স্কুলের ছাত্ররা। তো আমাকে ওরা ওদের দাবিটা বলছে যে এই নভেম্বরে গোটা আন্দোলন গেল, এই আন্দোলনের মধ্যে আমাদের লেখাপড়া হয়নি, আমরা এই পরীক্ষা দেবো না, আমাদেরকে অটো পাস করে দেওয়া হবে। স্বয়ংক্রিয়ভাবে তারা পাস করছে, কিন্তু সকল স্কুলের হেডমাস্টাররা তারা এক ধরনের বন্দি অবস্থায় রয়েছে। স্থানীয় প্রশাসন শরণাপন্ন হলো। তো আমি আজকে যেমন আমাদের শিক্ষক ডক্টর মঈন খান আমার একটা অভিভাবকের মতো, একটা ছায়ার মতো আমি মনে করি সবসময়, আমার রাজনীতির ক্ষেত্রে সব ক্ষেত্রে। আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন খুব পণ্ডিত টিচার ছিলেন ডক্টর ইবনে গোলাম সামাদ। আপনার তার লেখা পড়েছেন কিনা আমি জানি না, অসাধারণ পণ্ডিত একজন মানুষ। আমি স্যারের কাছে গেলাম, তো স্যার বললেন স্যার এটা কী করবো, এখানে সকল স্কুল আর রাজশাহীতে একটু এডুকেশনাল ইনস্টিটিউশন ওখানে বেশি। তো বললো স্যার এটা কী করা যায়, যদি পরীক্ষা না নাও তাহলে এটা একটা কলঙ্ক তিলক হয়ে থাকবে। জাস্ট এই শব্দটি উনি বললেন। এটা 71-এ এটা করে এক ধরনের, ওটা তো 9 মাস যুদ্ধ হয়েছিল, তারপরে টাইম বাড়িয়ে দিয়ে একটা অল্প মার্কের মধ্যে একটা পরীক্ষা নিতে পারবে। এই যে অটো পাসটা, এটা কিন্তু একটা খুব খারাপ জিনিস। তো আমাকে উনি বললেন যে না, দরকার হলে মার্ক কমিয়ে দেবে, কিন্তু কম মার্কের মধ্যে বা একটু সময় বাড়িয়ে দিয়ে অ্যানুয়াল পরীক্ষা হতে হবে। সাধারণত অ্যানুয়াল পরীক্ষা হয় নভেম্বর মাসে বা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে শেষ হয়ে যায়। প্রয়োজনে তোমরা এটা ডিসেম্বরের 3rd উইকে নিয়ে যাও। তারপরে যাই হোক, সকল মানে স্কুলগুলোর হেডমাস্টারের সাথে আমার বৈঠক হলো ইন দি প্রেজেন্স অফ ডিভিশনাল কমিশনার এবং ডিসি। আমি বললাম যে না, আমি ওই 71-এর পরে যে ইয়েটা তৈরি হয়েছিল ওই ক্ষত আর তৈরি করা যায় না। আপনারা কিছুটা মার্ক কমিয়ে 100 পূর্ণমান যদি 100 হয় তাহলে আপনারা 75 করেন, 75 কিন্তু পরীক্ষা নিতেই হবে। তো আমি এই অবস্থানটার কারণে তারা সাহস পেল এবং এটা তার পরীক্ষাটা নিল, তো এবং পরীক্ষাটা হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমার এই অভিজ্ঞতাটা আমার ছিল। আমি যদি আমাকে কেউ জিজ্ঞেস করতে হয় তো আমি এই পরামর্শ দিতাম। আমি তখন মানে কেবল জেল থেকে বেরিয়ে এসেছি, 6 তারিখে জেল থেকে বেরিয়ে এসেছি। এর পরবর্তী এই সমস্ত ঘটনাগুলো যাই হোক, কিন্তু এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা স্টুডেন্ট লিডারদেরকে বুঝিয়ে যেভাবেই হোক পরীক্ষাটা নেওয়া উচিত ছিল। এটা মানে পরীক্ষা ছাড়া পাশ করাটা, এটা একটা স্টুডেন্ট বা স্টুডেন্টদের যে তারা তো মানে এই যে কোটা বিরোধী আন্দোলন তো তাদের শিক্ষা এবং শিক্ষার আলো থেকে উদ্বুদ্ধ হয়েই তো এটা করেছে। তো তাহলে তাদের মূল যে উপাদান সেটা হচ্ছে এডুকেশন, সেটা শিক্ষা। সেই শিক্ষাই তাদেরকে তাগিদ দিয়েছে, তাড়িত করেছে শেখ হাসিনা একটা স্বৈরাচার, একটা ফ্যাসিস্ট, এটা উপলব্ধি করতে, এটা বিশ্বাস করাতে, মানে জনগণকে এটা বিশ্বাস করাতে। কিন্তু সেখানে যদি শিক্ষার একটি জায়গা যদি গ্যাপ হয়ে যায়, এটা একটা বৃহত্তর পরিসরের জন্য এটা ঠিক হবে না। তো সেটা আমার মনে হয় একটা নেতিবাচক একটা বিষয় হয়ে থেকেছে। এরপরে যে কথাগুলি এখানে আলোচনা আপনারা করেছেন, আমি কোনোটির সাথেই আমি দ্বিমত পোষণ করি না। তবে যে জিনিসটি সবচেয়ে বড় ব্যাপার, আমি সবসময় বলে এসেছি যে আওয়ামী লীগ এখানে বড় বিষয় না। আওয়ামী লীগের যারা নিরীহ নেতাকর্মী যারা রয়েছেন, হয়তো অনেকে আমার সাথে বাসে ট্রেনে অনেকের সাথে দেখা হতো, অনেকেই তো আমাকে বলেছেন যে যেভাবে দেশ চলছে এই আওয়ামী লীগ আমরা চাই না। তারা কিন্তু আওয়ামী লীগের সাপোর্টার। তো এরকম যারা এই ধরনের সাপোর্টার যারা রয়েছেন, তারা তো অপরাধ করেননি, তারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু একেবারে
চোখে আঙ্গুল দিয়ে দেখা যাবে যে কারা কারা অপরাধ করেছেন, কারা কারা একটা দুর্বৃত্তের একটা অনতিক্রান্ত বৃত্ত তৈরি করেছেন, এই বৃত্তের মধ্যে গোটা রাষ্ট্রকে এবং রাষ্ট্রের যে গণতান্ত্রিক বিকাশকে তারা রুদ্ধ করেছেন। এই অপরাধীদের অবশ্যই বিচার করতে হবে। এটি যদি না করা যায়, তাহলে যদি এমনিভাবেই যদি তাদের যদি মানে মানে পুনরুত্থান ঘটে, এটা এটা কিন্তু মানে একটা বিপজ্জনক অবস্থা হবে। যে ক্ষেত্রে আমরা এই সরকারের যে পরিস্থিতি যেটা দেখছি বা এদের আচরণ যেটা দেখছি, অনেকটাই ঢিলে ঢালা। কিন্তু এটাকে আরো বেশি মানে আর্টিকুলেশন হওয়া দরকার, যে আর্টিকুলেশনটা আমরা ঠিক দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে ডক্টর ইউনূস সাহেব তো আরো শক্ত হতে পারেন আমি মনে করি। উনি নিঃসন্দেহে একজন গুণী মানুষ, অর্থনীতিবিদ। তার বই বিভিন্ন কি বলে এয়ারপোর্টের টার্মিনালে যার বই মানে কিনতে পাওয়া যায়, তার সোশ্যাল বিজনেস এবং এগুলো এয়ারপোর্টের টার্মিনালে সব বিখ্যাত উপন্যাসিক তাদের তো বা যারা বিখ্যাত লেখক তাদের বই কিনতে পাওয়া যায়। সেই বইয়ের সারিতে ডক্টর ইউনূস সাহেবের বই কিনতে দেখা যায়। সেটা দুবাই হোক, সেটা টরেন্টো হোক, সেটা সিডনি হোক, যে কোনো ইয়েতে ডক্টর ইউনূস ব্যাংকার অফ দি পোর লেখা থাকে। এই ধরনের গুণী মানুষ তো এদেশের প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের। তো তার কাছ থেকে তো গোটা জাতি ভালো কিছু আশা করে, বিরাট প্রত্যাশা করে। তিনি যে খারাপ কিছু করবেন এটাও আমি বিশ্বাস করি না। কিন্তু সরকার পরিচালনায় যে আর্টিকুলেশন, সেই আর্টিকুলেশনটা যদি না আসে, তাহলে কিন্তু আমি বলে রাখি, এটা হচ্ছে ফরাসি বিপ্লবের বিখ্যাত একজন বিপ্লবী তার কথা, এভরি রেভলিউশন ডিভোর্ড ইটস ওন চিলড্রেন। প্রতিটা বিপ্লবী তার সন্তানদের খেয়ে ফেলে। এই কারণে এই যে আমরা যেটা প্রতি বিপ্লবের কথা যেটা বলি, সেই প্রতি বিপ্লব কিন্তু হয় এইভাবেই আর কি, কোনো একটা ত্রুটির মধ্যে দিয়ে আপনার প্রতি বিপ্লবের প্রবণতা তৈরি হয়। এই যে মানে বিপ্লবের সন্তান হচ্ছেন আপনার নেপোলিয়ন বোনাপার্ট। তিনি বিপ্লবকে সমর্থন করেছেন, অত বড় একজন জায়ান্ট। এবং বিপ্লবের যে চেতনা, অর্থাৎ এই যে মানে গণতান্ত্রিক চেতনা, সামন্তবাদী সমাজ থেকে একটা বুর্জুয়া গণতান্ত্রিক সমাজে উত্তরণের যে মানে বিপ্লবের যে মূল যে স্পিরিট, সেই স্পিরিটও ধারণ করতেন। বাট তাকে বলা হচ্ছে ইজ দ্য সান অফ রেভলিউশন, বাট হি কিলড দি রেভলিউশন। তিনি নিজেই সম্রাট হয়ে গেলেন। তো প্রতিক্রিয়ার বিভিন্ন পর্যায়ে কিন্তু বিভিন্ন জায়গায় সেটা লালিত পালিত হয়, সেই সন্তানগুলো কিন্তু বেড়ে ওঠার সম্ভাবনা থাকে। সেই জন্য এই ধরনের একটা বিপ্লব যদি সূক্ষ্মভাবে আমরা অ্যানালাইসিস করে এবং অতীতের অভিজ্ঞতা থেকে আমরা যদি পদক্ষেপ গ্রহণ করি, তাহলে তাদের পুনরুত্থান, পুনরুজ্জীবন ঘটবে না, এই পতিত স্বৈরাচারের পুনরুজ্জীবন ঘটবে না। আপনার ফরাসি বিপ্লব স্টেবল হতে হতে প্রায় 100 বছর লেগেছে। মানে 1871 সালে বোনাপার্টের ভাতিজা যখন সার্বজনীন ভোটের ভিত্তিতে প্রথম প্রেসিডেন্ট হলেন, তখন বলা হয় যে স্থিতিশীলতার প্রথম ধাপ। কিন্তু বেসিক্যালি ফ্রেঞ্চ ডেমোক্রেসি এবং বিপ্লবের মূল ইয়েটা শুরু হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত। জেনারেল দেগল ক্ষমতা আসার পর তাদের চূড়ান্ত কি বলে যে স্থিতিশীলতা আসলো। তো সুতরাং একটা বিপ্লবকে ঠিক মতো অ্যানালাইজ করে সঠিক পদক্ষেপগুলো না নিতে গেলে একে অপরের কিন্তু গিলোটানাইজ হবো আমরা। আমাদের অনেকের কিন্তু গলা চলে যাবে যদি এটা দুর্বল এবং এই ধরনের ইয়ের মধ্যে থাকে আর কি, কি বলে যে এই ঢিলেঢালা পরিস্থিতির মধ্যে থাকে। কোন দিক দিয়ে যে এদের পুনরুজ্জীবন ঘটবে, কোন দিক দিয়ে যে মানে আপনার পরিস্থিতির কোন দিক উল্টে যাবে। কারণ আমরা তো যে কথাগুলি এখানে আলোচনা করেছে, সেই কথাগুলি মধ্যে এই অত্যন্ত প্রচ্ছন্নভাবে এই কথাগুলি আছে। বিপ্লবের আমরা কি বলে যে ফ্যাসিবাদের যে নানা মাত্রাগুলো আমরা যেটা দেখেছি, তারা তো কেউ নিশ্চুপ বসে নেই। আপনার চট্টগ্রামের ডিসি, সে ইউনিয়ন পরিষদের নির্বাচনে সবাই যে নমিনেশন পেপার জমা দিচ্ছে, ডিসি মোনাজাত ধরছেন তাদেরকে নিয়ে। তো ডিসি মোনাজাত ধরবে কেন? এখানে তো বিভিন্ন রাজনৈতিক দলের ইউপির চেয়ারম্যান প্রার্থীরা তারা এসে সেখানে নমিনেশন পেপার জমা দেবে। কিন্তু কেউ তো নাই, অপোজিশন তো নেই। ডিসি তো জানে সবই তো আওয়ামী লীগের লোক। উনি তাদের বিজয়ের জন্য, এখানে বিজয়ের কি আছে, এটা তো সিলেকশন হবে, কিন্তু ডিসি মোনাজাত করছেন। কি অদ্ভুত ব্যাপার।
করে ওটা হচ্ছে টপিকস ঠিক করেছে ডক্টর ইউনূস সাহেবের চর্যবৃত্তি বা এরকম, এবং সেখানে তারা গেস্ট হিসেবে নিয়ে এসছেন ডক্টর আকবর আলী খানের মতো একজন বিদগ্ধ মানুষকে। উনি জানতেন না যে কী টপিকস, ওনাকে বসিয়ে রেখেছেন, ক্যামেরাম্যানরা তাকে কানের মধ্যে ফিতা টিতা যেগুলো বাঁধে আর কি টক শোতে আলোচনা করার জন্য। উনি যখন স্ক্রিনে দেখছেন যে ডক্টর ইউনূস সাহেবের চর্যবৃত্তির উপর, মানে আমি ওই কথাটা বলতে, মানে আসল যে চুরি কথাটা বলতেও আমার কাছে এক ধরনের অশ্লীল মনে হচ্ছে আর কি মানে বিষয়। তো এইটা যখন উনি দেখেছেন, কান থেকে গলা থেকে যে ইয়েগুলো ফিতাগুলো লাগানো হয়েছিল ওই টকশোর জন্য সব ছিঁড়ে টুড়ে দিয়ে তিনি বের হয়ে চলে এসেছেন। আমি একটা ফ্যাসিবাদের নমুনা হিসেবে দেখাচ্ছি কি করেনি তারা। মিডিয়া, অনেক মিডিয়া মানে তারা তৈরি করেছে, কিন্তু মিডিয়ার যে অন্তর্নিহিত সুরটা হচ্ছে বাকশাল, অর্থাৎ থাকবে অনেক মিডিয়া কিন্তু কথা হবে একজন ব্যক্তির নামে, কথা হবে একজন একটি সরকারের তার নীতির ব্যাপারে, এর বাইরে কোনো কথা হবে না, এবং বানিয়ে একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করে সেটা অবিরাম প্রচার করা হবে। আমি তাদের যারা এটা করেছেন সবাই আপনারা জানেন, তাদেরকে চেনেন, আমি তার নাম বলতে চাই না। এবং যখন প্রধানমন্ত্রী বাইরে থেকে আসতেন, এসে যখন ওই যে প্রশ্ন উত্তরটা ছিল, মানে এটা যে কি ধরনের এবং এর ডাইমেনশনটা যদি বর্ণনা করা যায়, মানে তেলবাজির যেটা কথা বলা হচ্ছে, একজন সিনিয়র যে সম্পাদক তার নামে তো উঠেই গেল সমতেল, একটা পত্রিকার সম্পাদক, সমতেল কথাটা উঠে গেল। মানে প্রশ্নই করছে হচ্ছে 10 মিনিট ধরে যে আপনি নোবেল প্রাইজ পাওয়ার কথা, এটা কেন হলো না, এর সাথে কারা কারা জড়িত, ডক্টর ইউনূস সাহেব জড়িত কিনা, এই বিষয়ে আপনার মতামত কি। এটা একটা দেশ ছিল, এটা কি ছিল একটা, এটা তো আমরা এই ধরনের মানে নিম্ন রুচির যে মানে বিষয়গুলি, এটা তো আমরা কখনো দেখিনি। তো সেই ক্ষেত্রে যদি আমাদেরকে মোটামুটি একটা লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক করা, সত্যিকার অর্থে, এটা কথার কথা না, এর আগে নির্বাচন কমিশনাররা বলতেন, কিন্তু সেটা তো ছিল শেখ হাসিনার পক্ষে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, কিন্তু সত্যিকার অর্থে লেভেল প্লেয়িং ফিল্ড সেটা শুধু নির্বাচনের ক্ষেত্রে নয়, যে সময়টুকু সংস্কারের কথা তারা বলছেন ওই সময়টুকুর মধ্যে সর্বক্ষেত্রে। আপনার শুধু নির্বাচন কমিশন, আপনার শুধুমাত্র আরো দুই একটি যে বিষয় কি বলে তথ্য মিডিয়া, এগুলো শুধু নয়, আরো অন্যান্য ক্ষেত্রেও তারা এই অবদানটা রাখতে পারে, শিক্ষার ক্ষেত্রেও করতে পারে, যেখানে শিক্ষকরা ছাত্রের ভাগ্যের পরিবর্তনের জন্য শিক্ষা দেবেন, সেখানে কোচিং সেন্টার খুলে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য রত রয়েছেন। তো ডক্টর ইউনূস সাহেবের দায়িত্ব হচ্ছে এই কোচিং সেন্টার তুলে দিয়ে যারা অত্যন্ত মেধাবী ছাত্র, গরিব ছেলে, তারা টিউশনি করবে। যেমন আমরা ছোটবেলায় দেখেছি যে ম্যাথমেটিক্সে অনার্সে পড়ে রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদেরকে বাসায় আমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রির এগুলো আমাদেরকে পড়াতেন, ম্যাথমেটিক্স আমাদেরকে করাতেন। তো এই ধরনের টিউশনি থাকবে, কিন্তু কোচিং সেন্টার তুলে দিতে হবে। এই ধরনের কিছু পদক্ষেপ আপনি নেন, যেটা পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট সেটাকে অনুকরণ করবে এবং প্র্যাকটিস করবে। এই কাজগুলো আপনারা সেটা শুরু করেন। আর যেটা নির্বাচন কমিশন বলেন এবং অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে যে সংস্কারগুলো, এটার জন্য ইতিমধ্যে তো অনেক বিদ্বজ্জন অনেক লেখালেখি করেছেন, সেগুলো তো আমরা জানি। তারপরে বিএনপির মতো রাজনৈতিক দল থেকেও বিভিন্ন প্রস্তাব গেছে, বিভিন্ন 32 দফা আমরা দিয়েছি, তারপরে ভিশন 30 দেওয়া আছে, এগুলো তো আছে, এগুলো তো আলোচিত হয়েছে। তো এটার জন্য আর কত দেরি হতে পারে। এখন যে কথাটি এখানে বলেছেন যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তো এগুলোর জন্য তো আপনাকে কঠোর হতেই হবে। কেন আপনার কি বলে স্বরাষ্ট্র উপদেষ্টা একটার পর একটা ঘটনা ঘটছে, একটা বাচ্চা ছেলেকে নরসিংদীতে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা তাকে ছুরিকাহত করলো ছাত্রলীগ, এই সময়ে যখন তাদের নেতারা পালাচ্ছে, ঠিক সেই ছুরিকাহত করলো, সে গতকালকে সে মারা গেল। তাহলে তত্ত্বাবধায়ক সরকার যে কি বলে দুষ্টের দমন এবং শিষ্টের পালনের, এটা কোথায়? এটা তো মানুষ প্রত্যাশা করছে। আমরা যে আজকে যে আলাপ আলোচনা করছি, এটাও তো একটা মনের মধ্যে ভরসা নিয়ে। স্যার যখন আমাকে দাওয়াত দিয়েছেন তো নির্বিঘ্নে আসতে চেয়েছে। এটা যদি আজকে 5 মাস আগে দিতেন স্যার, তাহলে চিন্তা করতাম এখানে ডিবি আগে গেছে কিনা, ডিবি রেড হয়েছে কিনা, এখানে এগুলো সব কি বলে পণ্ড করে দিয়েছে কিনা, এগুলো মাথায় নিয়ে তারপরে রাস্তায় আস্তে আস্তে এখানে এসে উপস্থিত হতাম, যে দেখছে না কিছু হয়নি।
কিন্তু এখন তো কমপক্ষে এইটা যে না এখানে কোনো কিছু আসবে না, এখানে গোয়েন্দা বিভাগ এসে এখানে কাজ করবে, কিন্তু কোনো কিছু পণ্ড করবে না, এইটুক তো নিশ্চিত হয়েছে। কিন্তু মানুষ যেটা প্রত্যাশা করছে, সরকার, যে জেমস মেডিসন আমেরিকার 4th প্রেসিডেন্ট একটা চমৎকার কথা বলেছিলেন, সরকার কিসের জন্য? ইফ অল ম্যান আর অ্যাঞ্জেল, দ্য গভর্নমেন্ট উড নট বি নেসেসারি। যদি প্রত্যেকটা মানুষ যদি ফেরেশতা হতো, অ্যাঞ্জেল হতো, তাহলে তো সরকার দরকার পড়তো না। শেক্সপিয়ার তার একটা প্রধান চরিত্র হ্যামলেট এবং তার নাটক, সে হ্যামলেটের মুখ দিয়ে একটা চমৎকার কথা বলিয়েছিলেন, সুন্দর কথা বলিয়েছিলেন, যে আই মাস্ট বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড। আমাকে সদয় হওয়ার জন্যই আমাকে একটু নিষ্ঠুর হতে হবে। তো স্টেটম্যানশিপের বিষয়টা তো হচ্ছে এইটাই, আপনাকে কঠিন হতে হবে বৃহত্তর সদয় হওয়ার জন্য, জনগণের প্রতি সদয় হওয়ার জন্য। হ্যামলেটের মুখ দিয়ে এই চমৎকার কথাটি বের করিয়েছিলেন শেক্সপিয়ার। আমি মনে হয় যে প্রতিটি রাষ্ট্রনায়কের এই হ্যামলেটটি একটু পড়া উচিত। মানে রাষ্ট্র পরিচালনার অনেক ক্ষেত্রে অনেক কথা সেখানে রয়েছে। তো এখন আমি আর বক্তব্য বেশি এখানে বাড়াতে চাই না, স্যার আছেন তো। আমি যে কথাটি এটা বলতে চাচ্ছি যে শেখ হাসিনার আশা নিয়ে যে কথাবার্তাগুলো আছে, উনি কি রাজনীতি করবেন কি করবেন না, কি পরিস্থিতি হবে, অনেকে সরকারের মধ্য থেকেও এটা বলছেন। দেখো, এই কথাটি এসছে যে না অমুকের কন্যা এটা হওয়া দরকার, কিন্তু ফয়াজ ইয়েকে কি বলে আবু সাইদকে হত্যার পর প্রথমে কিন্তু তাকে সন্ত্রাসী হিসাবে, বিশৃঙ্খলাকারী হিসাবে, আজকে এই যে মেয়েটি উর্মি, এটা না, এটা শেখ হাসিনা নিজে বলেছে। তারপরে হোম মিনিস্টার আবার গেছে যখন দেখছে যে একটা উত্তাল তরঙ্গ। তিনি একটি দেশ, পার্শ্ববর্তী দেশ ছাড়া আর কোথাও মানে জায়গা পাননি। দেখুন 19বিংশ শতাব্দীতে কার্ল মার্কসকে জায়গা দিয়েছে ইংল্যান্ড। ক্যাপিটালিজমের সবচেয়ে বড় শত্রু যাকে মনে করত, সেই কার্ল মার্কস যেখানে সমর্থন পেয়েছে, শেখ হাসিনা সেই জায়গায় আশ্রয় পাচ্ছে না, অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিতে পাচ্ছে না। তাহলে তার যে ঘটনাটা, 15 বছরের দুঃশাসন সম্পর্কে তো কেউ উট পাখির মতো মানে বালির মধ্যে মাথা গুঁজে রাখেনি। সবাই দেখেছে শেখ হাসিনা কি করেছেন, তার সরকারের লোকরা কত টাকা পাচার করেছে। 18,35,000 কোটি টাকা আপনার ঋণ নিয়েছেন, 17,60,000 কোটি টাকা পাচার। এটা কি জাতা ব্যাপার নাকি? এ টাকা কার? এ টাকা শেখ হাসিনার, এই টাকা তার আত্মীয় স্বজনের, এই টাকা তার অনেকেই। তো এগুলো কি আন্তর্জাতিক বিশ্ব তারা কি এটা দেখেন? বিশেষ করে গণতান্ত্রিক বিশ্ব কি এটা লক্ষ্য করেনি? নিশ্চয়ই তারা লক্ষ্য করেছে। আজকে ইংল্যান্ডের মতো একটি দেশে সেখানে সে জায়গা পাচ্ছে না। তো এই তো হলো মানে সবচাইতে বড় বিষয়। তো যাই হোক, এখানে ক্রিটিসিজম হবে, আমি মনে করি যে এটা হওয়া উচিত এবং আমরা নির্বিঘ্নে এই আলোচনা সমালোচনা করব। তাতে অন্তর্বর্তীকালীন সরকারের মানে যে তারা এখান থেকে যে মতামতগুলি বেরিয়ে আসছে সেটা গ্রহণ করে তাদের যেটা ত্রুটি, যে ত্রুটির বিষয়টি এখানে অনেক উপস্থাপন করতে, এটা গ্রহণ করলে মানে খুব চমৎকারভাবে তারা তাদের কাজগুলো সমাধান করতে পারবেন। এটা তো ক্ষতিকারক কিছু না। তাদের সমালোচনা 100 বার। যে সমালোচনাটা করতে আমাদের ভয় পেতে হচ্ছে, খাদিজা নামে একটা মেয়েকে কারাগারের মধ্যে, আমি 11 মাস কারাগারের মধ্যে থাকতে হয়েছে শুধু একটা পোস্ট দেওয়ার কারণে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রী একটা পোস্ট দেওয়ার কারণে 11 মাস সে জেলে। এখনো বেরিয়েছে কিনা আমি জানি না। হ্যাঁ, বেরিয়েছে সুপ্রিম কোর্টে তাহলে বেরিয়েছে। তো এই যে মানে একটা দুঃসময়, একটা ভয়ঙ্কর দুঃসময় যে আমরা অতিক্রম করে আসলাম। আমরা 6 তারিখে বেরিয়ে আসার আগে 4 তারিখ পর্যন্ত আমি রিমান্ডে, আমার অনেক সহকর্মীরা রিমান্ডে। তো এই দুঃসময় তো কমপক্ষে কেটেছে। এই মানে সুসময় রাজনৈতিক দল একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে যেই ক্ষমতায় আসুক, আমরা মানে বাংলাদেশটাকে সেই দেশ হিসাবে দেখতে চাই যে দেশটা এখানে প্রতিটি মানুষের কথা বলার অধিকার থাকবে। হ্যাঁ, যা আপনি এখানে আলোচনা করেছেন, আমাদের ওটাও দেখতে হবে যাতে উগ্র কি বলে যে চরমপন্থী গোষ্ঠীর যাতে এই গণতন্ত্রের সুযোগে তাদের মাথাচাড়া আবার না দিতে পারে। এবং এইটার জন্যও কিন্তু গণতন্ত্রই অপরিহার্য। আজকে যেটা বলা হয় যে ডেমোক্রেসি এইভাবে চলছে না, তাহলে কি করতে হবে? এটার জন্য একটা কথা আছে, দ্য কিওর অফ ইলস অফ ডেমোক্রেসি ইজ মোর ডেমোক্রেসি।
যে গণতন্ত্রের অসুস্থতা সুস্থ করতে হলে আরও বেশি গণতন্ত্র দরকার, যে এটা হচ্ছে বলে ইয়ে করতে হবে, মানে আমাদেরকে থেমে যেতে হবে, যে এটার জন্য বিএনপি দায়ী বা আরও কোনো সংগঠন দায়ী, তা না। আমাদের ডেমোক্রেসির চর্চাকে আরও বেশি বাড়াতে হবে। কিওর অফ ইলস অফ ডেমোক্রেসি ইজ মোর ডেমোক্রেসি, এটাই হচ্ছে আমাদের মানে পরিধান, মানে যোগ্য হওয়া উচিত আমাদের সবার কাছে। তাহলে দেখবেন যে চরমপন্থা, উগ্রতা সব কিছু নিরসন করে আমরা সত্যিকার অর্থে আমাদের গণতন্ত্রের চর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ এবং আমাদের সমাজের গণতান্ত্রিক বিকাশ সেটা আমরা সম্পন্ন করতে পারবো। এবং সেই ক্ষেত্রে লেট দি 100 ফ্লাওয়ার ব্লুম, শত ফুল ফুটুক এবং শত মানে স্কুল প্রতিযোগিতা করুক, আমরা সেইটা আমরা এখানে পুনরুজ্জীবিত করতে চাই, আমরা সেটাকে মানে তৈরি করতে চাই, আমরা সেই পরিস্থিতি যেন তৈরি হয়। এবং সেটা তৈরির জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটা দিশা দেখাবে, একটা পরামর্শের ভূমিকা পালন করবে আগামী দিনের যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন গণতান্ত্রিকভাবে। 1215 সাল থেকে এখন পর্যন্ত এক কাঠামোর মধ্যে যদি সংস্কার হতে হতে আজকে যদি মানে ব্রিটেনের গণতন্ত্র, ইংল্যান্ডের গণতন্ত্র যদি এই পর্যায়ে হয়ে থাকে, আমাদের গণতন্ত্রের ধারাবাহিকতা আমরা কিন্তু 90-এও কিন্তু একটা কাঠামোর মধ্যেই গণতন্ত্রের ধারাবাহিকতা চলছিল। এরপরে কিন্তু এই 2007 সালে এসে মানে এক্সট্রা কনস্টিটিউশনাল রূপটা পেল প্রথম। 2007 সালে যে 111 হলো এক্সট্রা কনস্টিটিউশনাল রূপ, এরপরে তো সব ভেঙে চুরে তছনছ। সুতরাং এই বিপ্লবের মধ্যে দিয়ে ডক্টর ইউনূস সাহেবের সরকারের প্রতি জনসমর্থনটা হচ্ছে ওইটাই, যে তিনি এমন একটি ব্যবস্থা তৈরি করুক যে ব্যবস্থাটা একটা মানুষের কাছে দিশা দেখাবে। কারণ আপনার মানে ডেমোক্রেসির চর্চার জন্য কিন্তু দুটো বিষয় দরকার। একটা হলো যে টেকনিক্যাল কম্পোনেন্ট, আমার কনস্টিটিউশন কি হবে, কনস্টিটিউশনে কি কি আইন করা হবে। আরেকটা হচ্ছে কিন্তু সাইকোলজিক্যাল এবং বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল হচ্ছে আমরা মানুষকে নিয়ে হচ্ছে আমাদের মানে কাজ করবার, সেই মানুষের মানসিকতা এবং মেন্টাল প্যাটার্নটা কীরকম সেটাও তো আমাদেরকে দেখতে হবে। জর্জ ওয়াশিংটনকে বলা হয়েছিল আপনি সম্রাট হয়ে যান, উনি যখন 2বার যখন প্রেসিডেন্ট হলেন, তারপর বলে আপনি আজীবন প্রেসিডেন্ট হন। তো উনি দুটাই শুনলেন না, সম্রাটও হতে চাইলেন না এবং 2বারের বেশি প্রেসিডেন্ট হতে চাইলেন না। সেই যে ট্র্যাডিশন অব্যাহত রাখলো পরবর্তী আপনার প্রেসিডেন্টরা, 2বারের বেশি হন না, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত যেটা চললো। তারপরে রুজভেল্ট 4বার হওয়ার পর তারা আইনটা করলো। তো এই যে একটা ট্র্যাডিশন মেনে তারা কাজটা করলো, তো আমাদের তো ওই কাজটা করতে হবে। এই জন্য দরকার হচ্ছে আমি যেটা বলেছি, হিউম্যান বিইং হিসেবে আমরা বায়োলজিক্যাল এবং সাইকোলজিটা আমাদের হতে হবে, যে না আমার যখন চলে যাবে, আমার যখন জনপ্রিয়তা থাকবে না বা আমি হেরে যাব, অথবা আমরা একটা টার্মের মধ্যে আমরা থাকবো, তাহলে দেখবেন যে গণতন্ত্র অত্যন্ত বলশালী হবে, শক্তিশালী হবে এবং এই ধারাবাহিকতাটা আর কখনোই কেউ বিচ্যুত করতে পারবে না। এই নিয়ে তো অনেক সমালোচনা আছে, আলোচনা করেছেন বড় বড় মনীষীরাও করেছেন গণতন্ত্রের ত্রুটি নিয়ে। জর্জ বার্নার্ড শাহ বলেছেন যে কি আমি অফ দি পিপল মানতে রাজি আছি, আমি ফর দি পিপল মানতে রাজি আছি, কিন্তু আমি বাই দি পিপল মানতে রাজি নই। যে অশিক্ষিত ইনকম্পিটেন্ট জনগণ দিয়ে সরকার হবে এটা মানতে আমি রাজি নই। কিন্তু তাহলে কিভাবে? উনি বললেন যে জনগণের নাটক যেমন লিখতে পারে, জনগণ লিখতে পারে না, এখানে মেধাবী নাট্যকারের দরকার পড়ে। ঠিক তেমনি গভর্নমেন্ট হবে একটা প্যানেলের মাধ্যমে। মনীষীরা এই কথাও বলেছে, কিন্তু আবার চার্চিল বলেছেন যে না ঠিক আছে, ওয়ার্ডস ফর্ম অফ গভর্নমেন্ট হচ্ছে ডেমোক্রেটিক গভর্নমেন্ট, কিন্তু এর চাইতে ভালো গভর্নমেন্ট এখনো তো আবিষ্কার হয়নি। তো সুতরাং এর চাইতে ভালো গভর্নমেন্ট আবিষ্কার না হওয়া পর্যন্ত আমরা এই গণতন্ত্রের চর্চাকে অব্যাহত রাখবো। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।